পিএসসি ড্রাইভার আবেদ আলীর বিপুল বিত্ত বৈভব মাদারীপুরে। প্রভাবশালীদের সাথে সখ্যতায় রাজনৈতিক উচ্চাভিলাষ হতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। হঠাৎ করে এই যে রাজ পরিবারের মধ্যে চলাফেরা, দান খয়রাত করা, এটা আসলে কোথা থেকে উঠছে? বাড়ি একটা করছে, সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার কথা স্বীকার করে আবেদ আলী সহ 7 জনের জবানবন্দি। রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিলে পিএসসির সামনে বিক্ষোভ। সরকার এজেন্সি আছে, যদি এখানে কেউ জড়িত থাকে আমরা দেখবো, অন্যরা জড়িত থাকলে সরকার দেখবে। ইভেন আমারও কোনো সম্পৃক্ততার কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও পায় করা হবে। কোটা নিয়ে চেম্বার আদালতে আপিল শুনানি কাল। সব পক্ষের কথা শুনে রায় দেবেন বিচারক, বলছেন মন্ত্রীরা। কাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে। তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করবো এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি জন্য শাহবাগ মোড়ে জমায়েত করব। সরকার বিরোধীদের ব্যাপারে সজাগ থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের। সুসম্পর্ক রক্ষার নামে দেশ বিক্রির অভিযোগ ফখরুলের। ঢাকা বেইজিং হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। সিএমপির এডিসি কামরুলের অবৈধ সম্পদের তথ্য দুদকে। নিজের ও স্ত্রীর নামে বাড়ি, প্লট, ফ্ল্যাট, নৌযান ক্রয়ের নির্দেশ আদালতের। এই সম্পত্তিগুলি সে ব্যাহত করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, কোথায় বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন। বদলায়নি ঢাকার গণপরিবহনের চেহারা। পুরনো লক্কর ঝক্কর বাসে লেগেছে রং তুলির আঁচড়। মন্ত্রীর নির্দেশ উপেক্ষিত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। প্রশ্ন ফাঁস করে কামিয়েছেন কোটি কোটি টাকা। সেই টাকায় নিজ এলাকায় গড়েছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি। বলছি পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর কথা। এলাকায় তিনি নিজেকে পরিচয় দিতেন ব্যবসায়ী এবং শিল্পপতি হিসেবে। লক্ষ্য ছিল জনপ্রতিনিধি হবার, তাই এলাকায় প্রচুর দান খয়রাত করেছেন। কিন্তু একজন সামান্য গাড়ি চালকের এমন বিত্ত বৈভবে অবাক স্থানীয়রা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে এভাবেই রবিনহুডের মতো জাহির করেন ড্রাইভার আবেদ আলী জীবন। মাদারীপুরের কালকিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টার ছাপানো সহ নানাভাবে প্রচারণায় ব্যস্ত। বাবার জন্য দোয়া চেয়ে অস্থির সময় কাটাচ্ছেন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর কমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ড্রাইভারের চাকরি করা বাবার একমাত্র ছেলের এক এক সময় এক এক মডেলের গাড়ি বিলাস দেখে অবাক এলাকাবাসী। আবেদ আলীর জীবন সিনেমার গল্পকেও যেন হার মানায়। মাত্র 8 বছর বয়সে ঢাকায় এসে কুলি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে গাড়ি চালানো শিখে যোগ দেন পিএসসিতে। এরপরই বদলে যায় আবেদ আলীর জীবন। গ্রামের বাড়ি ডাসারে কোটি কোটি টাকায় গড়ে তুলেছেন আলিশান বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি, গড়ে তুলেছেন গরুর খামার, মার্কেট, মসজিদ, মাদ্রাসাও। বাড়ি একটা করছে, সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে। তার ছেলেও নাকি একটা গাড়ি ব্যবহার করে, সেটাও 50-60 লাখ টাকার গাড়ি। সম্প্রতি নতুন করে আলোচনায় আবেদ আলী। পিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন তিনি। কমপক্ষে 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত চক্রের অন্যতম তিনি। এমনকি প্রভাব বিস্তার করতে নিজের নামও পরিবর্তন করেছেন আবেদ আলী। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়।
প্রভাবশালীদের সাথে সখ্য গড়ে হয়ে উঠেছিলেন বেপরোয়া। সরকারি জায়গা দখল করে আবেদ আলীর খামার মার্কেট নির্মাণের অভিযোগও সবার মুখে মুখে। অল্প বেতনে চাকরি করা একজন ড্রাইভার কিভাবে এত সম্পদের মালিক হয় তা নিয়েই বিস্মিত সাধারণ মানুষ। সৈয়দ বংশ মূলত আমরা, আর এই সৈয়দ গো সে কলঙ্কিত করছে। সে একজন সাধারণ ড্রাইভার, সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইল? শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি টানাইয়া ওনার সাথে তাদের ভাবমূর্তি নষ্ট করছে। এবং যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল, সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম। তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সিনেমার এখানেই শেষ নয়। কুয়াকাটায় হোটেল সান মেরিনা নামে বিলাসবহুল হোটেল নির্মাণ কাজের উদ্বোধন নিয়ে ফেসবুকে দেয়া পোস্টের পর নতুন গুঞ্জন শুরু হয় পটুয়াখালীতেও। হোটেলের পরিচালক মোশাররফ হোসেন আবেদ আলীর দেয়া পোস্টকে দাবি করেন প্রতারণা বলে। একটা লোক 2-3 মাস আগে একবার আসছিল, এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কত টাকা শেয়ার বিক্রি করেন, আপনাদের অফিস কোথায়, ইত্যাদি ইত্যাদি, মালিকের নাম কি। জানলো যে আমাদের ওখান থেকে একটা লিফলেট নিয়ে আসলো, নিয়ে পরে সেটাই কয়েকটা ছবি তুলছে, সামনে তারা লোকজন আছে, ছবি তুলে চলে গেছে সে। রিমান্ডে আবেদ আলী সহ অন্যদের কাছ থেকে চক্রের আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা সিআইডি পুলিশের। তারা যে সম্পদের হিসেব পেয়েছেন তা দেখেও হতবাক হয়েছেন তারা। এমনকি তারা ধারণা করছেন প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্র থেকে আয় করা কোটি কোটি টাকা অর্থ বিনিয়োগ করেছেন দেশে এবং বিদেশে। এমনকি যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, এ কারণে তারা ইউরোপ সহ বিভিন্ন দেশের ভিসাও করিয়ে রেখেছেন। সেই বিষয়টিও মাথায় রেখেছেন সিআইডি কর্মকর্তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেপ্তার 17 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 7 জনের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এদিকে এই 17 অভিযুক্তের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে গত 12 বছরে পিএসসির 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এক যুগ ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন সরকারি নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার 17 আসামির মধ্যে সৈয়দ আবেদ আলী সহ 7 জনকে আদালতের গারদ নয়, সরাসরি ম্যাজিস্ট্রেটের কক্ষে নিয়ে যাওয়া হয় সিআইডির গাড়ি থেকে। ঢাকার সিএমএম আদালতে তারা 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিআইডি ইতিমধ্যে 17 জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে 7 জন আসামি তাদের স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করতে তারা ইচ্ছুক হওয়ায় তদন্তকারী সংস্থা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রডিউস করে এবং সেই প্রথম 7 জন তারা বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে, সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করেছেন। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, এই মামলায় কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ নেই এবং আসামিদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে। আমি মাননীয় আদালতকে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে 5 তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে 9 তারিখ উঠে আদালতে উপস্থাপন করছে। এই কোথায় ছিলাম, কোথায় ছিলাম তার ব্যাখ্যা আয়োগকে চেয়েছি। কেউ ক্লেম করে নাই, কোনো অভিযোগ নাই, কারো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই। হেফাজতে রেখে আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করেছে। কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে। আমাদের এই আসামিদেরকে আমাদের সামনে না নিয়ে এসেও সিএমএম কোর্টের পিছনে একটা করিডোর আছে যেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা ওঠানামা করেন, সেই করিডোর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে 17 আসামির মধ্যে 14 জনকে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা সিআইডি। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তা নামঞ্জুর করেন। বিভিন্ন এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় 10 জন আসামিকে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছেন। সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী
প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার। প্রশ্নফাঁসের ঘটনায় সোমবার ৮ জুলাই রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। এই মামলায় আসামির সংখ্যা অর্ধশতাধিক, বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গত ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। জবাবে পিএসসি চেয়ারম্যান বলেছেন, তদন্ত চলছে, ১৫ দিনের মধ্যে রিপোর্ট মিলবে, তাতে যাদের সংশ্লিষ্টতা মিলবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিজের কোনো সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কর্ম কমিশনের উপপরিচালক, সহকারী পরিচালক সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রেলের প্রশ্ন ফাঁস হয়েছে এমন কথা শুনেই সকালে আগারগাঁয়ে পিএসসির সামনে জড়ো হতে থাকেন পরীক্ষায় অংশ নেয়া চাকরি প্রত্যাশীরা। গত ৫ জুলাই অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। আমাদের দাবি যে পরীক্ষা এটা বাতিল করতে হবে, ৫ তারিখের পরীক্ষা। অনেক প্রমাণ পাওয়া অফিস সহায়ক নিজে স্বীকার করছে ২ কোটি টাকার বিনিময়ে সে প্রশ্ন ফাঁস করছে। অতি দ্রুত ৫ তারিখের পরীক্ষা বাতিল করতে হবে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেছেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস হওয়ার সুযোগ খুব কম। তারপরও তদন্ত চলছে, প্রতিবেদন মিললে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা দিলে তো অন্য অভিযোগ হয়ে যেতে পারে। চেয়ারম্যান জানান, অন্য যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলেও বিশেষজ্ঞদের পরামর্শে সিদ্ধান্ত নিবে কমিশন। এই উত্তর দেয়া এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আইনজ্ঞদের সাথে পরামর্শ না করে বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে 12 বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া আমি সম্ভব না, এটা বলা কারোর পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে। এদিকে পিএসসির চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত জানার পর আন্দোলনকারীরা তদন্ত রিপোর্টের পর তাদের পরবর্তী কর্মসূচিতে যাবেন বলে জানান। পিএসসি হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, ওদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই 15 দিন অপেক্ষা করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল। হাইকোর্টের রায় স্থগিত ও রাষ্ট্রপক্ষের করা আপিলে বিশেষ চেম্বার আদালতের বিচারক আশফাকুল ইসলাম এই আদেশ দেন। আইনমন্ত্রী বলেছেন, বিচারক সব পক্ষের কথা শুনে রায় দেবেন। একই আশাবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, কোটা নিয়ে এখন আর আন্দোলন করা ঠিক হবে না। সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলনের পর ২০১৮ সালে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে হাইকোর্টে রিট হয়। শুনানি শেষে ৫ জুন হাইকোর্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন। এরপর কোটা বাতিলের দাবিতে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, বাংলা ব্লকেডের মতো কর্মসূচি চলছে। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় আছে। আপিল শুনানি বৃহস্পতিবারের কার্যতালিকায় আসার কথা ছিল, কিন্তু মঙ্গলবার একাধিক আবেদন হয় চেম্বার আদালতে, যার প্রেক্ষিতে বুধবার শুনানির দিন ধার্য করেছেন চেম্বার জজ বিচারপতি আশফাকুল ইসলাম। হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি আজকে। শিক্ষার্থীদের আবেদন করাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, কোটা আদালতের বিষয়, বিচারক সব পক্ষের কথা শুনে আদেশ দেবেন। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি
পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। একই আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রীও। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সজাগ আছেন। কোন কোন পিছিয়ে পড়া জেলা বা কোন কোন জনগোষ্ঠী পিছিয়ে আছে সেটা যাতে করে তাদের অন্তর্ভুক্তি সম্ভব হয়, অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তার সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে বুধবার সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানান, কোটা বাতিলের জন্য এই আন্দোলন নয়, বাস্তবতার সাথে মিল রেখে কোটার যৌক্তিক সংস্কার চায় সাধারণ শিক্ষার্থীরা। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা থাকতে পারে, তবে সেটা 5% বেশি নয়। আন্দোলনকারীরা বলেন, কোটা সংস্কারের সিদ্ধান্ত নির্বাহী বিভাগ থেকেই আসতে হবে। কমিশন গঠনের মাধ্যমে যৌক্তিক সংস্কার করার আশ্বাস দিলে রাজপথ ছেড়ে দেয়া হবে। আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি। ফলত এটা কিন্তু আদালতের আর এখতিয়ার না। আদালতে ছিল 18 পরিপত্রের বিষয়টি, যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল, কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে। কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিগত 10 দশক ধরেই বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে দেশের ব্র্যান্ডিংয়ে জোর দিচ্ছে সরকার। এই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশি ব্যবসায়ী নেতারা তাদের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বাংলাদেশ, Your Excellency Sheikh Hasina, Your Excellency। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন। বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকার সম্ভাব্য সকল খাতে সংস্কার করে যাচ্ছে। বাংলাদেশ offers one of the most liberal investment regimes in the world. The Bangladesh Investment Development Authority, BIDA, provides a number of services to foreign investors under one roof. In line with our commitment to economic development, we are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. বাংলাদেশের পুঁজিবাজার সহ আর্থিক খাতে বিনিয়োগে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান। তাগিদ দেন দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নেয়ার। Bangladesh is situated in an important geostrategic location with direct connectivity to all major international trading and shipment routes. We are also at the crossroads of South Asian, Southeast Asia, and East Asian growth circuits. Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বেসরকারি খাতে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি ও আর্থিক খাতে বেশ কয়েকটি সমঝোতাও ছিল। এদিকে চীনের তিয়ানআনমেন স্কয়ারে দেশটির বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে তিয়ানআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হলে চাইনিজ পিপল পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুনিং। মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। দুপুরে একই স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহিদ মিথুন, যমুনা নিউজ। নবম দিনে গড়িয়েছে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীদের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরে কলা ভবনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন করে টানা কর্মসূচি পালন করে আসছেন তারা। শিক্ষক নেতারা বলেন, এই আন্দোলন ব্যক্তি স্বার্থে নয়, ভবিষ্যতে বিদ্যালয়ে যে বৈষম্যমূলক পরিবেশ তৈরি হবে তা এড়াতেই এই প্রতিবাদ জানাচ্ছেন তারা। বলেন, এতে কাজের পরিবেশ নষ্ট হবে। মেধাবীরা শিক্ষক পেশায় যুক্ত হতে চাইবে না, যা পুরো জাতির জন্য কষ্টের। এছাড়া সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন কর্মচারীরা। তারা বলেন, প্রচলিত পেনশন তো বটেই, বীমার চেয়েও কম সুবিধা প্রত্যয় স্কিমে। এদিকে শিক্ষার্থীরা বলেন, ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় অনিশ্চিত জটের মধ্যে পড়তে যাচ্ছেন তারা। দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান তারা। 40টি বিশ্ববিদ্যালয় চলছে, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত, শত শত পরীক্ষা, কোর্স বন্ধ। সরকারের কোনো মন্ত্রণালয় বা মহল থেকে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের বিষয় আমরা অবগত নই। কোটা সংস্কার আন্দোলনে কোনো ধরনের উস্কানি না দিতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে। সকালে দলের যৌথ সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আদালতের দ্বারস্থ হওয়ার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদও জানান তিনি। আনুষ্ঠানিক বৈঠক না হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত এক সপ্তাহ ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শুরুতে শুধু রাজধানী কেন্দ্রিক থাকলেও বর্তমানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। প্রায় একই সময়ে সর্বজনীন পেনশন স্কিমে নিজেদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের সাথে বৈঠকে বসতে চাইলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের এক যৌথ সভায় উঠে আসে এই দুই বিষয়। জনদুর্ভোগের কর্মসূচি বন্ধ রাখায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। সেজন্য আমি তাদের ধন্যবাদ দিই। সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শুনে আদালত কোটা পদ্ধতির বিষয়ে বাস্তব সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। এই আন্দোলনে কোনো ধরনের উস্কানি না দিতে দলের কর্মীদের নির্দেশও দেন তিনি। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আদালতে যাওয়ার বিষয়টিকেও যৌক্তিক বলে মত দেন ওবায়দুল কাদের। উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবে। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়। সরকার শিক্ষকদের অসম্মান করছে না বলেও জানান তিনি। তাদের যদি কোনো প্রকার অসম্মান তো আমরা করছি না। যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয় না। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা নয়।
যে সমাধানেরও। সাম্প্রতিক আন্দোলনগুলোর উপর ভর করে কেউ যাতে সরকার বিরোধী আন্দোলনের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে সকলের প্রতি নির্দেশও দেন ওবায়দুল কাদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন ঘটলেই মুক্তি পাবে দেশ, গণতন্ত্র ও খালেদা জিয়া। বিকেলে নয়াপল্টনে মিলাদে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল কর্মীদের মিছিল। মঙ্গলবার ঘোষিত কমিটিকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হয় মিছিলটি। সরকারকে একদিন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। বাদাসর ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই কারণেই আজকে দেশত্ব খালেদাকে আমরা প্রয়োগ করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। আর এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন দেখার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তার সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। দেশনেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেক্ষিত করতে হবে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। বিএনপি মহাসচিব বলেন, দেশের সবকিছু ধ্বংস করে দেশ বিক্রির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সরকার। নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। আরো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে পরাজিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। যে কোনো মূল্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির এক এডিসি ও তার স্ত্রীর নামে বাড়ি, প্লট, ফ্ল্যাট, নৌযান সহ 11 কোটি 34 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে আজ এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে সিএমপিতে কর্মরত কামরুল হাসান এসআই থেকে ওসি, এসি এবং এডিসি হয়েছেন। মোহাম্মদ কামরুল হাসান, যিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন। 1989 সালে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার পর তিনি এখন আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পত্তি অর্জনের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন দুদক। এই বাড়িটির পাশাপাশি এডিসি কামরুলের নামে চট্টগ্রামে খুলশী এলাকায় ডিআইজি অফিসের পাশে 2500 বর্গফুটের ফ্ল্যাট, অনন্যা আবাসিকে প্লট, ঢাকায় সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে 2টি মার্কেটে মালিকানার তথ্য পেয়েছে দুদক। তার স্ত্রী সাইমা বেগমের নামে রয়েছে 4টি নৌযান। তাদের ছেলে ইয়াসিন হাসান ইরহাম থাকেন অস্ট্রেলিয়া। গাড়ি বাড়ি সহ বিলাসবহুল জীবনযাপনের ছবি পোস্ট করেন ফেসবুকে। অনুসন্ধান করে এডিসি কামরুল ও তার স্ত্রী সাইমার নামে 11 কোটি 34 লাখ টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। অভিযুক্তরা যাতে এসব সম্পদ হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদক সম্পত্তি ক্রোকের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নাসার আদালতে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এই সম্পত্তিগুলি সে ব্যাহত করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, কোথায় বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন। আর বিদেশ যাওয়ার ব্যাপারে সেটা আমাদের প্রধান কার্যালয় থেকে ব্যবস্থা নেবে। এই পুলিশ কর্মকর্তার বিপুল সম্পদের কথা আগে থেকে জানেন পাহাড়তলীর স্থানীয়রা। জমি ও কবরস্থান দখল, প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন অনেকে। আমাকে অন্যজনের হাতে কেস দিছে, এই বিভিন্ন ওই যে চাঁদাবাজি করছি ওদের দারোয়ানের হাতে কেস দেওয়া হয়েছে, তারপর দিয়ে এবং কি ওদের ভাড়াটির হাতে কেস দেওয়া হয়েছে। এভাবে মিলে অনেক কিছু করছে। আমি বলবো না, এখন বলবো না, যে কারণ প্রতিবেশী তো এটা আমাদের অনেক কষ্ট দিয়েছে। দুর্নীতি বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। তার যে দায়িত্বের সেবাদানকারী প্রতিষ্ঠান, তার একটা
মোটামুটি উচ্চ পদের কর্মচারী হওয়া কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি নিজের আখের গোছানোর জন্য দুর্নীতির আশ্রয়ে সে কাজগুলো করেছেন। 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগদানের পর পদোন্নতি পেয়ে প্রথমে চট্টগ্রামের বিভিন্ন থানার ওসি এবং পরে এসি ও এডিসি হন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্দেশ না মানাকেই অভ্যাসে পরিণত করেছেন বাস মালিকরা। অবাধ্য শব্দের সব কোটা পূরণ করে ফেলেছেন তারা। খোদ মন্ত্রীর কথাই তারা পাত্তা দেয় না। প্রশ্ন, তাহলে ঢাকার বাস কি কোনোদিনই বদলাবে না? ঢাকাবাসীর ভাগ্য বদলানোর মন্ত্র তবে কার কাছে? আবারও ধোঁকা খেল ঢাকাবাসী। বাসগুলো কথা রাখেনি, তারা স্বয়ং ওবায়দুল কাদেরের কথাই শুনছে না। বেচারি যাত্রীর কথা শুনবে সে আশায় গুড়ে বালি। আফ্রিকান ছোট ছোট দেশ, এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর। এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয়, সেই তুলনায় আমাদের বাসগুলোর কেন এত জরাজীর্ণ চেহারা? তবে কি পরিবহন মন্ত্রীর চেয়ে দাপট বেশি গণপরিবহনের? তারা কি বেড়াই রয়ে যাবে? মন্ত্রীদের কথা তো কেউ শুনতেছে না, কোনো রাজ্যই করতেছে না। এখন কি বলবো বলেন, বাংলাদেশে এখন কি বলবো? এটা আমরা এই অবস্থা আমরা চলতেছি, দেখেন না। এটা ধরতে এমনিতেই, এটা তো যদি আমাদের বাসায় থাকতো তাহলে তো অবশ্যই এটা চেঁচামেচি শুরু হয়ে যেত পরিবারের প্রতি, যে কী অবস্থা, এটা এরকম কেন? কিন্তু এখানে তো আমরা বললেও আসলে তারা কিছু করে না। কত বছর হয়ে গেছে, মানে চেয়ার ভাঙলে পারে ওইগুলো কেয়ার করার, মানে ঠিক করার বা মেরামত করার জন্য তাদের অতই থাকে না। দেখা যায় যে ফ্যান নষ্ট হয়ে গেছে, ওই রকমই আছে, ঝুলতেছে। গায়ে চড়েছে কেবল নতুন রঙের হালকা পরত, তাতেই কি হয়ে গেল ফিট? আগের তবিয়তেই আছে ময়লা গন্ধের সিট। ইঞ্জিনের খবর নিতে গেলে হারিয়ে যেতে হবে নিকশ কালো ধোঁয়ার মাঝে। যেখানে ইচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাবে। কে পেছনে অপেক্ষা করলো বা অহেতুক জটে বসে থাকলো সেটা ভাববার অত সময় কোথায়? এসব দেখে বাস বেয়ে লজ্জায় পড়ে থাকে পথের কিনারে। বাস বেতে থামছে না কোনো বাস, উল্টো জায়গাটিকে পার্কিং স্পট মনে করে সিএনজি এবং মোটরসাইকেল চালকরা গাড়ি পার্ক করে রাখছেন। রাজধানীতে এমন শখানেকেরও বেশি বাস বে রয়েছে যেগুলো দিন শেষে কোনো কাজেই লাগছে না। সব কিছু বদলালেও বদলাবে না রাজধানীর বাস। এই পণ যদি করেই বসে কেউ, তাকে থামায় সাধ্যকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে বন্যা। 1 মাস ধরে পানিবন্দী সিলেটের কিছু এলাকা। সব মিলিয়ে মেয়াদি বন্যার কবলে শেষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে 18 জেলা বন্যা কবলিত। ইসলামপুরের আমতলী এলাকা দিয়ে সপ্তাহখানেক ধরে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্লাবিত 25টির মতো গ্রাম। জামালপুরের 7টি উপজেলার মধ্যে 5টি বন্যা কবলিত। প্রায় 2.5 লাখ মানুষ জলমগ্ন দিন কাটাচ্ছে। আশ্রয়কেন্দ্রে 3,500-এর বেশি বানভাসী। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি, খাবারের। খুবই কষ্ট আছে, যাতায়াত করে পানি দিয়ে আবার আসে আবার যাই, অনেক কষ্টে আছে। করার কিছু নাই, মারবো আল্লাহ, বাঁচাবো আল্লাহ। পানির মধ্যে কোনো কামাই করা যায় না, তো খাওয়া দাওয়া করে হয় না ঠিক মতো। মধ্যাঞ্চলের অন্যান্য জেলাগুলোয় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সমতলে পানি বাড়ছে, তাই সিরাজগঞ্জে 5টি উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী। নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। উজানেও একই অবস্থা। ব্রহ্মপুত্র, ধরলা আর দুধকুমার নদীর পানি বেড়ে জনদুর্ভোগ তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কুড়িগ্রামে তলিয়ে আছে রাস্তাঘাট। জেলার প্রায় 8,000 হেক্টর ফসল নিমজ্জিত। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত। গরু বাছুর, ঘর বাড়ি এবং সব পানির নিচে তলিয়ে গেছে। ল্যাপটিন, অন্য বিষয়ে খুব অসুবিধার মধ্যে ভুগতেছে আমাদের লোকগুলো। বাড়িতে ঘরে বেড়া না যায়, মানুষের খাওয়া পানি খুব কষ্ট হয়ে গেছে। নদীর পানি কমার কারণে আবার নদী খুব ভাঙড়ি সৃষ্টি হয়ে গেছে, যার কারণে যে নদীর ধারে যারা যে লোকগুলো বাড়ি করছিল সমস্ত বাড়িঘর সরাই গেছে। সিলেটে 5 লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। কমবেশি সবকটি উপজেলা দুর্গত। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে কুশিয়ারা তীরবর্তী জনপদ। জেলায় 215টি আশ্রয়কেন্দ্রে 9,000-এর বেশি মানুষ ঠাঁই নিয়েছে।
তা বাইরে যাওয়া যান না, বার্তনে বারণে যান না। বর্তমানে তো আমরা কষ্টতে আছি, এখন কোনো ভয়ে কি করবো ঠিক নাই, কতদিন পানি থাকবো তাও ঠিক নাই। ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে সুনামগঞ্জের বানভাসীরা। 12 উপজেলায় প্রায় 4 লাখ মানুষ এখনো জলমগ্ন, অনেক সড়ক নিমজ্জিত থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আমিন বাবু, যমুনা নিউজ। বিনা অনুমতিতে এমনকি নির্বাহী প্রকৌশলীর সই জাল করে নগরীর সড়ক কাটছে ওয়াসা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকালে রাজধানীর আজিমপুরে নবনির্মিত আধুনিক মার্কেটের দোকান হস্তান্তর অনুষ্ঠানে এমন ক্ষোভের কথা জানান দক্ষিণের মেয়র। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান তাপস। ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার কথাও বলেন মেয়র। এবার যথাযথ তদারকির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন ফজলে নূর তাপস। আমরা চাই সমন্বয় করতে, কিন্তু এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা কঠোর ব্যবস্থা নিব। ঢাকা শহরকে এভাবে কেটে ঘুরে আমাদের ঢাকাবাসীর সমস্যা, দুঃসহ সমস্যা সৃষ্টি আমরা করতে দিতে পারি না। বাংলাদেশি রোগীদের কিডনি চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ভারতে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ওই চিকিৎসকের নাম বিজয়া কুমারী। কিডনি চোর চক্রের সাথে জড়িত সন্দেহে 3 বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, নয়ডায় যথার্থ নামের একটি হাসপাতালে করা হতো কিডনি অপসারণের কাজ। 2021 থেকে 2023 সাল পর্যন্ত অন্তত 16 জন রোগীর কিডনি অপসারণ করা হয়েছে। এসব রোগীর বেশিরভাগই বাংলাদেশি। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র দালালদের মাধ্যমে বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত। সেসব হাসপাতালে চক্রের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন। আবারও বাংলাদেশকে তিস্তার পানি না দেওয়ার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না, যতটুকু থাকে তা দেয়া হলে রাজ্যটির মানুষই পানি পাবে না। সোমবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মমতা। যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জল দিল, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জল পাবে না। বর্ষার জল দেখে যেন বৃষ্টির জলের কথা আমরা না ভাবি। আবারও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ডজন খানেক ড্রোন ছোড়ে কিয়েভ, যাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ, রস্তভ ও আক্তোবেনাস্কের বেশ কিছু এলাকা। আগুন লেগে যায় 2টি বৈদ্যুতিক সাবস্টেশন ও একটি তেল পরিশোধনাগারে। শোনা যায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা। এর আগেও রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা করেছে কিয়েভ। সোমবার ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালায় কিয়েভ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।